পিঠ থেকে গেছে, আমি আর কিছু করতে পারতেছি না। যদি আপনারা সবাই এই আমার এটার গুরুত্ব না, এতগুলো টাকা ছাড় নিল, কোনো গুরুত্ব পান নাই, আমি যে নিশ্চয় হয়ে গেলাম। স্যার আমার বিলটা করিয়ে আনিন দেন স্যার, আপনার আমি হাত ধরতেছি স্যার। আমি যদি কোনো ভুল করি স্যার, আপনি আমার ক্ষমা করে দিয়ে আমার বিলটা করিয়ে নেন স্যার। কিন্তু স্যার তো কোনো আমার কথার গুরুত্বই দেয় না। স্যার জানা সত্ত্বেও আমার লাইব্রেরিয়ান পোস্টে বিল হবে না জানা স্যার। আমি স্যার এমন একজন স্টুডেন্ট স্যার, আমার রেজাল্ট স্যার, আমি 1994 সালে ফার্স্ট ক্লাস পাইছি স্যার, দুটো লেটার। আমি স্যার তারপর 1997 সালে আমি আইএ পাস করছি, তারপর 99 সালে ডিগ্রি পাস করছি, 2001 সালে মাস্টার্স পরীক্ষা দিছি। আমি এত লেখাপড়া শিখে আমি কি করলাম স্যার? আমার তো সব শেষ। আমি ডিসির কাছে গেছি, ডিওর কাছে গেছি, দুর্নীতি দমন অফিসারের কাছে গেছি। আমাকে ডিসি স্যার বলছে তুমি তোমার প্রোগ্রামে যারা যারা আছে শিক্ষা প্রোগ্রামে তাদের সবার কাছে যাবে, ওরা যদি বিচার না করে তারপর আমি আসবো। তারপর দুর্নীতি দমন অফিসারের কাছে গেছি, উনি সরাসরি ডিও স্যার মোবাইল করছে, বলছে আপনারা যদি এটা যদি ভালোভাবে তদন্ত না করেন তাহলে আমি যদি করি তাহলে আমি কিন্তু সবাইকে জড়াবো। আমি খোদেজা পারভিন, সহকারী শিক্ষক, পূর্ব হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়, খয়েরপুকুর হাট, পার্বতীপুর, দিনাজপুর। আমি গত 1/1/2000 তারিখে যোগদান করি এবং 2/1/2001 তারিখে আমার চাকরি স্থায়ীকরণ হয়। আমার নিয়োগের কাগজপত্রাদি প্রধান শিক্ষক মোহাম্মদ ইনুস আলীর কাছে চাহিলে তিনি কালক্ষেপণ করিতে থাকেন। পরবর্তীতে উক্ত পদে প্রধান শিক্ষক মোহাম্মদ ইনুস আলী যোগসাযোগমূলকভাবে আমার পরিবর্তে তাহার স্ত্রী মোহাম্মদ রাফেজা খাতুনকে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ প্রদান করেন। উল্লেখ্য, উক্ত রাফেজা খাতুনের কাম্য যোগ্যতা অর্থাৎ সহকারী শিক্ষক হিসাবে নিয়োগের জন্য দ্বিতীয় বিভাগ প্রযোজ্য, কিন্তু রাফেজা খাতুনের একাধিক সার্টিফিকেট তৃতীয় বিভাগ এবং বিএড সনদ জাল, উক্ত সার্টিফিকেট জাল করিয়া প্রতারণামূলকভাবে শিক্ষক নিয়োগ প্রদান করিয়াছেন। অতঃপর আমাকে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ প্রদান করেন। আরও প্রকাশ থাকেন যে লাইব্রেরিয়ান পদে 2011 সালে নিয়োগ পরীক্ষায় মোহাম্মদ রাফেজা খাতুন, মোহাম্মদ তাহমিদুল ইসলাম ও মোহাম্মদ রুনুকুন নাহার অংশগ্রহণ করেন, কিন্তু আমি খোদেজা পারভিন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ না করেও প্রধান শিক্ষক সাহেব আমাকে নিয়োগপত্র প্রদান করেন এবং নিয়োগ পরীক্ষার রেজাল্ট শিটে আমার নাম উল্লেখ করেন। নিয়োগ প্রদান হইতে এখন পর্যন্ত বিল প্রস্তুতকরণ সহ যাবতীয় খরচ বাবদ 15 লক্ষ টাকা গ্রহণ করেন, কিন্তু তিনি সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ সম্ভব নহে কিংবা বিল পাইবে না জানিয়াও আমার নিকট হইতে উক্ত পরিমাণ টাকা গ্রহণ করিয়া আমাকে সর্বশান্ত করিয়াছেন। আমি 1/1/2000 তারিখ হইতে অদ্যাবধি উক্ত প্রতিষ্ঠানে বিনা পারিশ্রমিকে প্রধান শিক্ষক মোহাম্মদ ইনুস আলীর মিথ্যা আশ্বাসে চাকরি করিয়া আসিতেছি, কিন্তু তিনি পতিত স্বৈরাচারীর দোষর হওয়ায় উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রদান করা সম্ভব হয় নাই। এমত অবস্থায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষক মোহাম্মদ ইনুস আলী এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। প্রধান শিক্ষক ইনুস আলী ওনার হাইগ্রেড অনুমোদন না হওয়া সত্ত্বেও উনি হাইগ্রেডের বিল করে নিয়ে আসে এবং ওনার স্ত্রী রাফেজা খাতুন হাইগ্রেড না হওয়ার সত্ত্বেও উনি হাইগ্রেডের বিল নিয়ে আসে এবং স্কুলে অনেক দুর্নীতি অনিয়ম এবং আমি যে স্কুলে যা বসে থাকি আমি মনে করি ওদের কাছে আমি ভিক্ষা চাইতে গেছি। কোনো শিক্ষক আমার কাজটার কোনো গুরুত্ব দেয় না। আমি অসহায়ের মতো যা বসে থাকি, আবার চলে আসি, আমাকে ওরা কোনো কর্ণপাত করে না। প্রধান শিক্ষকের কাছে বারবার যাই স্যার আমার বিল করে নিয়ে আসবেন না, উনি কোনো গুরুত্ব দেয় না। অতএব বিধায় প্রার্থনা উক্ত কারণাধীনে প্রধান শিক্ষক মোহাম্মদ ইনুস আলী এর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে জনাবের মর্জি হয়। 2000 সাল থেকে এখন 25 বছর ধরে আসি। আমি তো 2000 সালে স্কুলে নিয়োগ এবং
2000 সাল থেকে স্কুলে আসি, আজ পর্যন্ত উনি আমার বিল করেনি, অনেকবার বলছি। আর ওনার স্ত্রী তো আমার পরে ঢুকছে, কিন্তু আমি তো স্কুলে আগে ঢুকছি, তাহলে আমাকে রাখি ওনার স্ত্রীর বিল কিভাবে হয়? ওনার স্ত্রীর বিল হয়েছে কত বছর? ওনার স্ত্রীর বিল 2013 সালে হয়েছে। তাহলে আমার সকলের কাছে আমার অনুরোধ, আমি 2000 সাল থেকে স্কুলের বিল চাই এবং আমার চাকরি চলতে হয় এই অবস্থা। আমি তো স্কুলে টাকা দিতে দিতে আমার যে সন্তান, 2টা সন্তান, আমার ছেলে তো আইএ পাস করছে, জিপিএ 5 পেয়েছে, কিন্তু আমার বাচ্চাকে তো আমি মানে ভালো যে একটা ইয়েতে প্রতিষ্ঠানে ভালো জায়গায় রাখবো এমন তো আমার কোনো নাই। উনি তো আমার টাকা নিতে নিতে আমাকে নিঃস্ব করে ফেলছে। আমার ছোট ছেলেকেও আমি ভালো স্কুলে পড়াইতাম, কিন্তু আমি পারি না। আমার শুধু স্বামীর টাকা দিয়ে আমি কি করি? আমি তো একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করতাম, আমি সেই চাকরি ছেড়ে দিয়ে আমি স্কুলে আসছি। আমার বয়স আর আমি তো এখন আর কোনো কোথাও চাকরিও পাবো না। কিন্তু নিয়োগপত্র আছে? আপনার নিয়োগপত্র আছে? আমার তো নিয়োগপত্র দেয়নি, আমার তো 2011 সালে নিয়োগপত্র দিয়েছে। আমি যে 2000 সালে স্কুলে আমি যে ঢুকছি, উনি তো আমাকে কোনো নিয়োগপত্র দেয়নি, কিন্তু আমাকে দিয়েছে 2011 সালে। ওই 11 সালে তো আমার হবে না, ওনার স্ত্রীকে উনি ঢুকাইছে লাইব্রেরিয়ান পোস্টে। যখন দেখতেছে লাইব্রেরিয়ানের বিল হবে না, তখন উনি আমাকে ওনার স্ত্রীর পোস্টে আমাকে ঢুকাইছে, আমার পোস্টে ওনার স্ত্রীকে ঢুকাইছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি যে আমার প্রাপ্য যেন আমার বুঝি পাই, আমি আর পারতেছি না। আমার সন্তানকে আমি ভালো জায়গায় পড়াইতে পারতাম, কিন্তু এই স্কুলে টাকা দিতে দিতে আমি নিশ্চয় হয়ে গেছি। আমার স্বামী শুধু একলাই কর্ম করে, এতগুলো কিভাবে করবে? আমার স্বামী টাকা দিতে দিতে এখন আমার স্বামী 2 মাস থেকে অপারেশন করে নিশ্চয় বাঁচায় পড়িয়েছে। এখন আমি কি করব? আপনারা এর বিচার করবেন সবার কাছে। আমি ডিসির কাছে গেছি, ডিওর কাছে গেছি, তারপরে সবার কাছে আমি গেছি, পরিচালকের কাছে গেছি, দুর্নীতি দমন অফিসারের কাছে গেছি। আমাকে ডিসি স্যার বলছে তুমি তোমার প্রোগ্রামে যারা যারা আছে শিক্ষা প্রোগ্রামে তাদের সবার কাছে যাবে, ওরা যদি বিচার না করে তারপর আমি আসবো। তারপর দুর্নীতি দমন অফিসারের কাছে গেছি, উনি সরাসরি ডিও স্যার মোবাইল করছে, বলছে আপনারা যদি এটা যদি ভালোভাবে তদন্ত না করেন, তাহলে আমি যদি করি তাহলে আমি কিন্তু সবাইকে জড়াবো, সবাইকে আর সাথে আপনাদেরকেও জড়াবো। স্যার এইভাবে বলি স্যার। আচ্ছা, এই যাবত কত টাকা নিছে আপনার কাছে? উনি আমার কাছে, আমি যদি হিসাব করি, উনি তো প্রথমে ওনাকে আমি 50,000 টাকা দিছি 2000 সালে, ওটা হিসাব করলে তো অনেক টাকা, কিন্তু এমনিতে উনি 50,000 সহ আমার কাছে 15 লাখ টাকা নিছে। ওটা হিসাব করতে গেলে তো তখন 1 বিঘা জমির দাম ছিল 35,000 টাকা, সেটা হিসাব করতে গেলে তো উনি অনেক টাকা আমার কাছে নিছে। কিন্তু আমি টাকা পয়সা আমার দিবে এবং আমার চাকরি 2000 সাল থেকে আমি বিল চাই। পূর্ব হোসেনপুর ওইখানে আমার বাড়ি পাঠানপাড়া। আমার শ্বশুর ওই স্কুলের সভাপতি ছিল, কিন্তু আব্বা মারা যাওয়ার পর তো উনি এগুলো করছে। আমি যখন 2000 সালে ছিলাম তখন আব্বা তো স্কুলের সভাপতি। কিন্তু ওরা কেউ মুখ খুলে না, ওরা বলে প্রধান শিক্ষক টাকা নিছে, উনি যা করবে তাই, আমরা কি করব? আমি সকল শিক্ষককে এক এক করে বলি, স্যার আমার একটু এটা দেখেন স্যার, এতগুলো টাকা আমি দিলাম স্কুলে, আমার তো কোনো কাজে হইল না। আমার সন্তান, আমি সকালে পারুদূর থেকে স্কুল যাই স্যার, 4টার সময় আসি। স্কুলের টাকা আমি স্যারের কাছে চাইছিলাম, স্যার আমাকে 5,000 টাকা কিংবা 3,000 টাকা দেন, আমি যাতায়াত করি। কিন্তু স্যার ও কথা কোনোদিনও কর্ণপাত করে নাই, শুধু স্যার শুনে। আর কোনো শিক্ষকদেরকে বলছি, স্যার আমাকে দেন স্যার। একটা শিক্ষক আমার কথা ওনাকে বলছিল, স্যার খোদেজাকে 5,000 টাকা করে দেন, খণ্ডকালীন শিক্ষককে তো আপনি 5,000 টাকা দেন, ওই টাকাটা খোদেজাক দেন। ওনার ওই শিক্ষকের নাম হলো নজরুল স্যার। তা স্যার বলছিল উনি যদি কোনো সায়েন্সের বিষয় না পারে তাহলে স্যার আমি নিব, তাও আপনি ওনাকে টাকা দেন, এইভাবে অনুরোধ করছিল একজন শিক্ষক। কিন্তু আর শিক্ষকদের বলি আমি, স্যার আমার একটা এতগুলো টাকা স্যার নিল, কোনো গুরুত্ব পাত নাই, আমি যে নিশ্চয় হয়ে গেলাম। আমার স্বামী সন্তান, আমার তো স্বামী সংসারে এখন হচ্ছে না স্যার, এতগুলো টাকা তোমাকে আমি দিলাম, তোমার স্কুলের চাকরিও নাই, এখন তুমি কি করবা? আমি তো নিশ্চয় অনেক ঋণ মহাজনের মধ্যে আছি। বারবার বলি স্যার অনেক টাকা ঋণ করছে আমরা, স্যার একটু আমাকে স্যার দেখেন স্যার, আমার বিলটা করিয়ে আনিন দেন স্যার, আপনার আমি হাত ধরতেছি স্যার, আমি যদি কোনো ভুল করি স্যার আপনি আমার ক্ষমা করে দিয়ে আমার বিলটা করিয়ে নেন স্যার। কিন্তু স্যার তো কোনো আমার কথার গুরুত্বই দেয় না।
স্যার জানা সত্ত্বেও আমার লাইব্রেরিয়ান পোস্টে বিল হবে না। জানা স্যার আমি স্যার এমন একজন স্টুডেন্ট স্যার, আমার রেজাল্ট স্যার আমি 1994 সালে ফার্স্ট ক্লাস পাইছি স্যার, দুটো লেটার আমি স্যার। তারপর 1997 সালে আমি আইএ পাস করছি, তারপর 99 সালে ডিগ্রি পাস করছি, 2001 সালে মাস্টার্স পরীক্ষা দিছি। আমি এত লেখাপড়া শিখে আমি কি করলাম স্যার? আমার তো সব শেষ। সপ্তাহ আগে স্কুলে গেলাম স্যার আমার ভাইকে নিয়ে, ভাইকে বললাম ভাই চলেন। ভাই যা অনেক রিকোয়েস্ট করলো, দোস্ত আমার বোনটাকে আমি তোর স্কুলে পাঠাইছি, আমার বোন মানে তোর বোন, একটু আমার বোনটার বিল করে আনি দে দোস্ত। বলছে দোস্ত 3 লাখ টাকা লাগবে আরো। আমি তো 2 লাখ টাকা আমি দিব, 1 লাখ টাকা তুই দিস। আমার ভাই তখন বললো দোস্ত এত টাকা কোথায় পাবো আমরা, তুই বিল করে আন পরে তোর টাকা দিয়ে দিব। আমি তো বললাম স্যার আপনি আমাকে 2000 সালে নিয়োগ দিচ্ছেন আর 2001 সালে চাকরি স্থায়ীকরণ করছেন স্যার আমার। আর স্যার আপনি আমাকে কাগজ দেন না কেন স্যার? কয় না কোনোদিনও সম্ভব না এটা। স্যার আমার শ্বশুর কি আপনাকে এমনিতে স্যার 50,000 টাকা তখন দিছে। এখন কি বিল করতে চায় কি চায় না? এখন উনি বিল করতে চায় কিন্তু এই বছরটা গোটালে লাগবে স্যার। কিন্তু এইভাবে তো স্যার আমাকে অনেক নিয়ে দিছে, অনেক আশা দিছে আজকে হবে। স্যার করোনার সময় মানুষ ঘর হইতে বাইরে হইতে পারে না, আমি তখন ওনার 2,05,000 টাকা দিয়ে আসছি স্যার। আমার অনেক সাক্ষী আছে, আমি আমার মহল্লার সব মহিলাদেরকে নিয়ে যা স্যার আমি ঋণ তুলছি, ঋণ তুলি স্যার ওনাকে আমি টাকা দিয়ে আসছি। সবার কাছ থেকে সাক্ষী প্রমাণ যদি উনি স্যার আমি দিব। মহিলারা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ তুলে দিছে স্যার আমাকে দিয়ে, আমি স্যার আমি হেডমাস্টারক দিয়ে আসছি একদিনে 1,75,000 টাকা। আর ওনার স্ত্রী যা বাড়ির যা 30,000 টাকা দিছি, মোট 2,05,000 টাকা আমি করোনার সময় দিছি স্যার। কিন্তু উনি আমার কথা কোনো গুরুত্ব দেন না, শুধু আমাকে বলে হবে হবে। আমাকে স্যার লাইব্রেরিয়ান পোস্টে বিল হবে না উনি জানে স্যার। তারপর আমি নবাবগঞ্জে 1,10,000 টাকা একদিনে দিয়ে ভর্তি হয়েছি স্যার জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে। আমি যেগুলো সার্টিফিকেট উনি আমাকে আনি দিয়েছি স্যার ওগুলো জাল। উনি বলে জাল, সবসময় বলে জাল। আমি সরকারিভাবে পরীক্ষা দিলাম নবাবগঞ্জে 22 সালে করোনার সময় দিয়ে 1,10,000 টাকা স্যার আমি একদিনে ভর্তি হয়েছি। আবার ওর পিছনে স্যার খরচ পরীক্ষা দিতে আমার 50,000 টাকা গেছে। তাহলে আমি এখন আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমি আর কিছু করতে পারতেছি না। যদি আপনারা সবাই এই আমার এটার গুরুত্ব না দেন তাহলে আমি শেষ। আমার আর করার কি আছে? আমি নিশ্চয়